আসসালামু আলাইকুম। 46তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার একটি গণিতের প্রশ্ন হচ্ছে, বার্ষিক 5% হার মুনাফায় 400 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? তো এখানে আমাদের সুদের হার দেয়া আছে, আসলটা দেয়া আছে এবং সময় দেয়া আছে যে কত দিন বা কত বছর, এবং আমাদেরকে বের করতে হবে চক্রবৃদ্ধি মূলধন। অর্থাৎ আমাদের যে আসল 400 টাকা, এর সাথে 2 বছরে যে চক্রবৃদ্ধি মুনাফা হয়েছে, সেই মুনাফা এবং আসলের যোগফলটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। মানে মোট টাকাটা কত সেটা বের করতে হবে। তো চক্রবৃদ্ধি মূলধন বের করার সময় আমরা একটা সূত্র ইউজ করব, সেটা হচ্ছে কি, সি ইকুয়ালস টু পি, 1 + r⁴ ঠিক আছে। এটা আমি বাংলায় লিখলাম, আপনারা 1+ করতে পারেন, চাইলে ইংরেজিতে, সমস্যা নেই। ঠিক আছে, এখানে কোনটা কি আমি একটু বলে দেই। চক্রবৃদ্ধি মূলধনের সময় সবসময় আমরা এই সূত্র ইউজ করব। তো সিটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মূলধন, যেটা বের করতে বলছে। ঠিক আছে, আর পি হচ্ছে আমাদের আসল। পি হচ্ছে আসল, আসল হচ্ছে 400 টাকা। সো আমরা এটা 400 দিয়ে দিলাম। আর এখানে আর আর হচ্ছে আমাদের সুদের হার, এটা 5%, তাহলে এখানে আমরা দিই 5%। তো কোনো কিছু পার্সেন্ট মানে আমরা কি জানি, 100 দ্বারা ভাগ। তো সেটা আমরা বের করে ফেলি, তাহলে সুবিধা হবে 0.05। ঠিক আছে। আর এন হচ্ছে কত বছর, তো এখানে 2 বছর যেহেতু দেয়া আছে প্রশ্নে, 2 দিয়ে দিলাম। ঠিক আছে। তো এখানে আমরা মানগুলো বসালে অ্যান্সার পেয়ে যাব। পি এর মান হচ্ছে 400, 1 দশমিক, আর এর মান হচ্ছে 0.05, আর এন এর মান হচ্ছে 2। তাহলে এখানে 400 থাকলো। ঠিক আছে, এখানে আমরা 1.05 এটা পেয়ে গেলাম। এরপর স্কোয়ার, এখানে একটা গুণ চিহ্ন দিলাম। তো এখানে আমাদের কত আসবে, এটা আমি ক্যালকুলেটরে করে বের করে ফেললাম যে এখানে আমাদের আসতেছে 441। তো এই যে 441 আসছে, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে আমাদের সি যেটা, সেটাই চক্রবৃদ্ধি মূলধন। এখানে আমাদের অ্যান্সার হচ্ছে খ। ঠিক আছে, এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধনের ক্ষেত্রে আমরা এই সূত্রটা ইউজ করব যখন আমাদের সুদ আসল বের করতে হবে, মানে টোটাল টাকাটা একটা নির্দিষ্ট সময় পরে। তো এখানে আমাদের প্রশ্নে যদি একটু খেয়াল করে দেখেন, যদি চক্রবৃদ্ধি শব্দটা না থাকতো, ঠিক আছে, চক্রবৃদ্ধি শব্দটা মনে করেন নাই, চক্রবৃদ্ধি শব্দটা যদি না থাকতো, তাহলে আমাদের কি হতো, এখানে প্রশ্ন হতো যে বার্ষিক 5% হার মুনাফায় 400 টাকার 2 বছরের মূলধন কত। সেক্ষেত্রে আমরা তখন ইউজ করতাম কি, ওইরকম যদি প্রশ্ন হতো তাহলে আমরা ইউজ করতাম, আমি একটু টান দিয়ে আলাদাভাবে লিখি। ঠিক আছে, আমরা যে সূত্র জানি, আমরা সবাই জানি আই সমান কি, PNR। এটা হচ্ছে সরল মুনাফার সূত্র। তো আমাদের মুনাফাটা চাই নাই, টোটালটা চাইছে, যে সুদ আসল কত। সুদ আসলকে আমরা যদি এ দ্বারা প্রকাশ করি, এ হচ্ছে কি P+I। ঠিক আছে, তাহলে হচ্ছে P+PNR। এই যে PNR-টা বসাই দিলাম আয়ের জায়গায়। তাহলে এখানে পি কমন নিলে 1+NR। তো এটাই হচ্ছে আমাদের সূত্র। এখানে যেমন সি, এখানে হচ্ছে এ। তো এই সি এর সূত্র যেমন এটা, এখানে হচ্ছে সরল মুনাফার ক্ষেত্রে এর সূত্র হচ্ছে এটা। এই দুটো সূত্র মনে রাখলে সুদ কষার যত অঙ্ক আছে সবগুলো পারা যাবে। তো আমাদের এখানে আমি আবার এই অনুযায়ী মানগুলো লিখি। পি এর মান এখানে লেখা আছে অলরেডি, আর এর মানও লেখা আছে, এন এর মানও লেখা আছে। ওকে, ফাইন। সো এখানে আমরা এর ভ্যালুটা বের করব বা মানগুলো বসিয়ে। তো পি এর ভ্যালু আমরা বসাই দিলাম 400। ঠিক আছে, এটা হচ্ছে ইংরেজিতে লিখছি, আচ্ছা যাই হোক, বাংলায় লিখলে হবে 1+NR। এন হচ্ছে আমাদের 2, আর আর হচ্ছে 0.05। ঠিক আছে, তো গুণের কাজটা আগে হবে। হ্যাঁ, তাহলে এখানে গুণ করলে 0.1, তার মানে 400 ইন্টু হচ্ছে 1.1। তো এটা গুণ করলে আমরা কত পাবো, 440। ঠিক আছে, তাহলে আমাদের যদি এটা সরল মুনাফা হতো, তাহলে এখানে অ্যান্সার হতো 440, 2 বছর পরে। ঠিক আছে, তো এখানে চক্রবৃদ্ধি মুনাফা হওয়ার কারণে এটা 441 হয়েছে। তো যেটাই হোক না কেন, আমাদের প্রশ্নে যেটা চাবে আমরা সেই অনুযায়ী ম্যাথটা করব। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ। 46তম বিসিএস এ আরেকটা ম্যাথ আসছে, সেটা হচ্ছে
হাফ ইন্টু 2 to the power x - 3 + 1 = 5 হলে এক্স এর মান কত? তাহলে আমরা এখানে এখানে আমরা প্রশ্নটা লিখি, হাফ ইন্টু 2 এর পাওয়ার হচ্ছে x - 3। ঠিক আছে, এখানে পাওয়ারটা কিন্তু ঠিক মতো লেখাটা খুব জরুরি, কার পাওয়ার কোনটা, না হলে ভুল হওয়ার সম্ভাবনা প্রবল থাকে। ঠিক আছে, এটা বীজগণিতের একটা খুব সহজ ম্যাথ। তো আমরা প্রথমে এখানে যেহেতু এটা প্লাস আছে, পক্ষান্তর করে ওপাশে নিয়ে চলে যাব। তাহলে আমাদের এখানে আমরা লিখি বা হাফ ইন্টু 2 এর পাওয়ার হচ্ছে x - 3 সমান 5। এখানে 1 প্লাস ছিল, ওই পাশে গিয়ে মাইনাস হয়ে গেল, তাই তো? এটা আমি এক লাইনে করে দিই, এটা হচ্ছে 4। তাহলে পরের লাইনে আমরা এই 2 যে নিচে আছে, এই 2টা ও পাশে গেলে কি হবে? গুণ হয়ে যাবে, যেহেতু ভাগ আছে গুণ হয়ে যাবে, এর পাশে গুণ থাকলে ও পাশে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে হাফের 2টা ও পাশে গুণ হয়ে যাবে, তাহলে এখানে থাকতেছে 2 এর পাওয়ার x - 3, আর এই পাশে হচ্ছে 4-এর সাথে এই 2 গুণ, তাহলে 8। ঠিক আছে, তাহলে এখন আমাদের কাজ হচ্ছে এক্স এর ভ্যালু বের করা। তো এক্স এর ভ্যালু বের করতে হলে যেহেতু এটা 2 এর পাওয়ার আছে, তাহলে এখানে আমাদের 2 এর পাওয়ার নিয়ে আসতে হবে, মানে ডান পক্ষে। তাহলে এখানে 8 মানে 2 এর পাওয়ার কত? 2 এর পাওয়ার 3 হলে 8। ক্যালকুলেটারে একটু টাইপ করে দেখেন, 3টা 2 গুণ করলে 8 হয়। ঠিক আছে, আমি একটু এখানে গুণ করে দেখাই, 2 গুণ 2 গুণ 2 সমান হচ্ছে 8। তাহলে 2 কয়টা আছে এখানে? 3টা। তাহলে 2 এর পাওয়ার 1 1 1, তাই না? তাহলে 1 যোগ 1 যোগ 1 3, 2 এর পাওয়ার 3 হলে এটা হবে 8। যাই হোক, তো 2 এর পাওয়ার আমাদের আনতে হবে। এটা আপনারা যদি মানে এভাবে না বুঝতে পারেন, তাহলে 2 এর পাওয়ার দিতে থাকবেন। 2 এর পাওয়ার স্কোয়ার হলে কি হবে? 4 হবে। তারপরে 3 দিবেন, আর আপনার যত প্রয়োজন। ঠিক আছে, এভাবে দিতে থাকবেন, সমস্যা নেই, মিলে যাবে। তো এখানে 2 এর পাওয়ার এখানে আছে x - 3, আর এখানে আছে হচ্ছে 3। তাহলে 2 যেহেতু দুটা বেস যদি সমান হয়, যেমন ধরেন এরকম যদি হয় যে a টু দি পাওয়ার m সমান যদি a টু দি পাওয়ার n হয়, তাহলে আমাদের সূচকের সূত্র হচ্ছে কি, বেস দুটো যেহেতু সেম আছে, তাহলে পাওয়ার দুটো সেম হবে, এম সমান এন হয়ে যাবে। ঠিক আছে, এটা একদম বেসিক। তো এখানে তাহলে 2 আর 2 যেহেতু সমান আছে, তাহলে উপরের গুলো সমান হয়ে যাবে, x - 3 = 3। তাহলে এখানে x সমান কি, এখানে পক্ষান্তর করলে 3 + 3 মানে 6। এটাই হচ্ছে আমাদের উত্তর, এখানে 6। ঠিক আছে, ঘ। একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ 2 সেন্টিমিটার এবং উচ্চতা 6 সেন্টিমিটার হলে উহার তলগুলির মোট ক্ষেত্রফল কত? আচ্ছা, এটা একটু কনসেপচুয়াল কোশ্চেন। সিলিন্ডার সম্পর্কে জানতে হবে। সিলিন্ডার আমি একটু এঁকে দেখাই, তাহলে বোঝা যাবে। সিলিন্ডার হচ্ছে এরকম একটা শেপ, যেটার 2 তল হচ্ছে বৃত্তাকার সমান। ঠিক আছে, আর একটা থেকে পৃষ্ঠ। তো এই যে 2টা বৃত্তাকার তল, হ্যাঁ, এই 2টা তল এখানে সেম ব্যাসার্ধ এবং ব্যাস সবই সেম আর কি, ক্ষেত্রফল সেম। তো এগুলো হচ্ছে আর আর এটার উচ্চতা যেটা, সেটা হচ্ছে ধরলাম আমরা এইচ। ঠিক আছে, তো এখানে ব্যাসার্ধ হয়ে যে 2 দেয়া আছে, আর এর ভ্যালু। ঠিক আছে, আর উচ্চতা হচ্ছে 6 সেন্টিমিটার, মানে এইচ এর ভ্যালু হচ্ছে 6। তো তলগুলির মোট ক্ষেত্রফল কত? তল এখানে কিন্তু 3টা, একটা হচ্ছে আমাদের এই তলটা উপরে যেটা আছে, হ্যাঁ, আরেকটা হচ্ছে নিচের তলটা, আরেকটা তল হচ্ছে এই যে সাইডে যে তলটা আছে, মানে তার গা বরাবর, তার পৃষ্ঠ বরাবর। ঠিক আছে, তাহলে 3টা। তাহলে আমাদের 3টা তলের মোট ক্ষেত্রফল বের করতে হবে। আচ্ছা, তাহলে আমি এটা 3 ভাগে ভাগ করি। একটা হচ্ছে আমাদের এরকম বৃত্ত, ঠিক আছে, এরকম বৃত্ত আছে 2টা। ঠিক আছে, আরেকটা হচ্ছে আমাদের এরকম একটা পৃষ্ঠা, একটা পৃষ্ঠ যেটার এদিকে একটা ফাঁকা বৃত্ত আছে, এখানে একটা ফাঁকা বৃত্ত আছে, তাই তো? তাহলে এই দূরত্বটা হচ্ছে আমাদের এইচ, আর এই ব্যাসার্ধ গুলো হচ্ছে আর। আমি এটাকে ঘুরিয়ে লিখলাম আর কি। তো আমাদের এটার ব্যাসার্ধ যেহেতু আর, এটার ব্যাসার্ধ আর, তাহলে এই দুটার ক্ষেত্রফল কিন্তু আমরা জানি। টোটাল ক্ষেত্রফল আমি এ ধরি, তাহলে এটার ক্ষেত্রফল হচ্ছে কত? πr²। এটার ক্ষেত্রফল πr², সো আমি দুটো যোগ করে দিলাম। ঠিক আছে, আর এটার ক্ষেত্রফলটা কি হবে? এটা হচ্ছে আমরা যদি এর এই যে বৃত্তাকার তলটার পরিসীমা চিন্তা করি, মানে এটার টোটাল লেন্থ কত। ঠিক আছে, তাহলে এর সাথে আমি এই যে উচ্চতাটা গুণ দিলে এটার ক্ষেত্রফল, পৃষ্ঠের ক্ষেত্রফল পেয়ে যাব।
ঠিক আছে, এটা হচ্ছে আমাদের যে পরিসীমা, পরিসীমাটা কত, একটা বৃত্তের পরিসীমা টোটাল তার এই যে 2 পাই আর যে পরিধি, সেটাই হচ্ছে তার পরিসীমা, তাই না? বৃত্তের ক্ষেত্রে পরিধিটাই হচ্ছে পরিসীমা। তাহলে 2 পাই আর ইন্টু এইচ। এটা বুঝতে হলে আর একটু ডিপে যেতে হবে, তো সূত্রটা মুখস্থ রাখলেও চলবে। যাই হোক, আমি যদি একটা সিলিন্ডারকে কেটে ফেলি, ঠিক আছে, আমি কেটে ফেললাম একদিক দিয়ে, তাহলে কি হবে, আমার একটা এরকম আয়তাকার শীট পাবো না আমি? কেটে ফেলছি মনে করেন। তাহলে এই যে এটাই ছিল আমাদের বৃত্তাকার তলটা, কাটলে এরকম সোজা একটা আমি রেখা পাচ্ছি। এটা হচ্ছে আমার এইচ, আর এটা হচ্ছে কত, তার পরিধি 2 পাই আর। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি, 2 পাই আর ইন্টু এইচ। সো এই 2 পাই আর এইচটা হচ্ছে আমাদের এই পৃষ্ঠের ক্ষেত্রফল আর কি। ঠিক আছে, পৃষ্ঠতল যেটা, সিলিন্ডারের পৃষ্ঠতল, আর হচ্ছে এইগুলা হচ্ছে আমাদের এই যে বৃত্তাকার তল। ঠিক আছে, উপরে একটা নিচে একটা, তো তিনটা তলেরই ক্ষেত্রফল আমি যোগ করে ফেলছি, তার মানে টোটাল সব তলের ক্ষেত্রফলের যোগফল হচ্ছে এটা। তো এখানে আমরা আর এর ভ্যালু আর এইচ এর ভ্যালু বসাই দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। তো আমি এটাকে একটু সিম্পলিফাই করি, তাহলে সুবিধা হবে। 2 পাই আর স্কোয়ার, যেহেতু দুটো পাই আর স্কোয়ার যোগ, প্লাস হচ্ছে 2 পাই আর এইচ। তাহলে এখানে আমি কমন নিতে পারছি 2 পাই আর, কমন নিলে কি আসতেছে, আর প্লাস এইচ। তো এইভাবে আমরা সূত্রটা মনে রাখতে পারি। ঠিক আছে, যে সমগ্র তলের ক্ষেত্রফল, সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা বের করতে পারি, বাট যেহেতু অবজেক্টিভ, আমরা সরাসরি এই সূত্রটা ইউজ করব, 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। তাহলে এখানে 2 পাই আর হচ্ছে কত, 2 সেন্টিমিটার, তাহলে 2 ইন্টু 2 যোগ এইচ এর ভ্যালু হচ্ছে 6। তাহলে কত আসতেছে, 2 × 4, 4 পাই ইন্টু 8, 4 × 8 = 32। 32 পাই, পায়ের ভ্যালু আমরা বসাবো না, কারণ অ্যান্সারে আমার সবগুলোতে পাই আছে। সো আমার পাই দ্বারা যে উত্তরটা আসবে সেটাই অ্যান্সার হবে। ঠিক আছে, তাহলে যদি আমাদের সিলিন্ডারের সব তলগুলোর মোট ক্ষেত্রফল বের করতে বলে, বা সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করতে বলে, তাহলে আমরা ডিরেক্ট A = এই যে এই সূত্রটা বসাবো, 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। ঠিক আছে, তারপরে ভ্যালুগুলো বসাই দিলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্ষেত্রফলটা পেয়ে যাবো। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে খ। 46তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আরেকটা গণিতের প্রশ্ন হচ্ছে, 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রে পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল কত? মানে একটা বর্গক্ষেত্র আছে, ঠিক আছে, এটা হচ্ছে 4 সেন্টিমিটার, প্রত্যেকটা বাহু, বর্গ মানে তো চারটা বাহু সমান, তাই না? আচ্ছা, এর পরিলিখিত বৃত্ত, পরিলিখিত বৃত্ত হচ্ছে মানে এই চারটা কর্নার বা শীর্ষ, এই চারটা শীর্ষকে টাচ করবে এমন একটা বৃত্ত। তো সেটা আমরা কিভাবে পাই, আমাদের এই বর্গক্ষেত্রের যেটা কেন্দ্র, ঠিক আছে, অর্থাৎ দুইটা কর্ণের যে যোগফল বা মাঝখানে যে বিন্দুটা, সেই বিন্দুটাকে যদি আমরা কেন্দ্র ধরি আর এটাকে যদি ব্যাসার্ধ ধরি, তাহলে যদি আমি একটা বৃত্ত আঁকি, তাহলে সেই পরিলিখিত বৃত্ত পেয়ে যাবে আমরা। ঠিক আছে? তাহলে এই পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল আমাদেরকে বের করতে হবে। তো পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল বের করতে হলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা, পাই আর স্কোয়ার। শুধুমাত্র আর এর ভ্যালু জানলেই হয়ে যাচ্ছে, তাই না? তাহলে শুধুমাত্র আমাদেরকে এই দৈর্ঘ্যটা বের করতে হবে। তাহলে এই দৈর্ঘ্যটা আসলে কি, আমাদের এই কর্ণের দৈর্ঘ্যের অর্ধেক, তাই না? তাহলে কর্ণের দৈর্ঘ্য আমরা বের করতে পারি বর্গক্ষেত্রের। এই যে দেখেন, এখানে আমরা যদি এবিসি তিনটা বাহু চিন্তা করি, এবিসি তিনটা শীর্ষবিন্দু, এই এবিসি ত্রিভুজটা চিন্তা করি প্রথমে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে যদি এবি বাহুর দৈর্ঘ্য বের করতে পারি, যেহেতু এসি এবং বিসির ভ্যালু দেওয়া আছে 4 করে, তাহলে এবির ভ্যালু আমরা বের করে 2 দিয়ে ভাগ করব, অর্থাৎ অর্ধেক করব, অর্ধেক করলে আমরা কাঙ্ক্ষিত ব্যাসার্ধটা পেয়ে যাবো। তাহলে আমরা এখানে একটু আমি ডিটেলসে করে দেখাচ্ছি, যদিও পরীক্ষাতে তো ডিটেলস করার দরকার নেই। তো AB² সমান কি, AC² প্লাস BC²। ঠিক আছে, তাহলে এখানে AC² এর ভ্যালু, AC² মান হচ্ছে কত, 4² প্লাস 4²। তাহলে এবি ভ্যালু হচ্ছে √16 + 16, তাই না, √32। √32 কে আমরা যদি যেমন 16 কে রুট যাই, তাই না, 16 হচ্ছে পূর্ণবর্গ 4-এর, তাহলে আমরা সেভাবে যদি লিখি 16 × 2 √2। তাহলে এই যে 4√2টা হচ্ছে আমাদের পুরো এই কর্ণটার দৈর্ঘ্য, এবি, তাই না? তাহলে আমাদের ব্যাসার্ধটা কি, এই এবির অর্ধেক, অর্থাৎ AB/2।
তার মানে 4√2 / 2, তার মানে হচ্ছে 2√2। তাহলে এখন ক্ষেত্রফল আমরা বের করতে পারি না? ক্ষেত্রফলটা কি? পাই আর স্কোয়ার। তাহলে এখানে পাই ইন্টু আর এর ভ্যালু হচ্ছে 2√2 স্কোয়ার বসাই দিলাম। তাহলে এটাকে বর্গ করলে কত আসবে? 2 × 2 = 4 আর হচ্ছে 2, তাহলে 4 × 2 = 8, 8 পাই। ঠিক আছে, তাহলে 8 পাই বর্গমিটার হচ্ছে আমাদের এই বর্গক্ষেত্রের পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল। তাহলে অ্যান্সারটা হচ্ছে ক। ঠিক আছে, এত ডিটেলস পরীক্ষাতে করার দরকার নাই। আপনি যদি এটা বুঝে থাকেন যে না আমার কর্ণের অর্ধেক বের করলেই হয়ে যাবে, তাহলে এটা বের করা সম্ভব। ঠিক আছে, তো এটা শর্টকাটেও করা সম্ভব। আপাতত কনসেপ্টটা বুঝে রাখেন, শর্টকাট আমি পরে দেখাবো। আচ্ছা, এখানে একটা সেটের অঙ্ক আছে, এটা 46তম বিসিএস এ আসছে। সেটা হচ্ছে x = x সাজ দ্যাট x হলো 5 এবং 7 দ্বারা বিভাজ্য এবং x 150-এর চেয়ে ছোট। তাহলে পি অফ এ, অর্থাৎ পাওয়ার সেটটা কত হবে, মানে পাওয়ার সেটের সদস্য সংখ্যা কত হবে। ঠিক আছে, তো পাওয়ার সেটের সদস্য সংখ্যা আমরা জানি 2n। ঠিক আছে, এটা মনে রাখবেন, এন হচ্ছে সেটের উপাদান সংখ্যা। তাহলে এন এর মান যদি 1 হয়, তাহলে পাওয়ার সেটের মান হবে কত? 2 ^ 1 মানে 2। আর যদি এ এন এর মান 2 হয়, তাহলে হবে 2 × 4। তারপর হচ্ছে যদি এন এর মান 3 হয়, মানে 3 সদস্যের সেট হয়, তাহলে হবে 8। এভাবে তো আমাদের প্রয়োজন শুধুমাত্র যে কয় সদস্যের সেট এটা জানা, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। তো আমরা এখানে একটু এ এর ভ্যালুটা বের করার চেষ্টা করি, নাহলে বুঝতে পারবো না যে কয়টা সদস্য। 5 এবং 7 দ্বারা বিভাজ্য 150-এর নিচে কি কি আছে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে বলতে পারি 5 আছে, 5 দ্বারা বিভাজ্য। ও দুটাই, 5 এবং 7 দুটা দ্বারা বিভাজ্য হতে হবে। ঠিক আছে, 5 হবে না তাহলে। তাহলে এইভাবে যদি আমরা চিন্তা করি 5 এবং 7 দ্বারা বিভাজ্য, তাহলে টোটাল কয়টা সংখ্যা আছে, তাই না? 150-এর নিচে। তাহলে আমরা 5 এবং 7-এর যদি গসাগু বের করি, তাহলেও আসতেছে 35। লসাগু গসাগু দুটাই 35 আসতেছে। তাহলে 35-এর গুণিতক যেগুলো, সেগুলো হবে শুধু, তাই না? তাছাড়া তো 5 এবং 7 দুটো দ্বারা বিভাজ্য হবে না। তাহলে প্রথমটা হচ্ছে 35, 35 ছাড়া অন্য কোনোটা 5 এবং 7 দ্বারা বিভাজ্য না। এরপর হচ্ছে 70, এরপরে 105, তারপরে 140, তাই না? তাহলে এখানে আসতেছে চারটা, চারটা আসতেছে আমাদের সদস্য, কারণ এর পরেরটা আমাদের কত হচ্ছে, 175 হচ্ছে। তাহলে এখানে আমাদের সদস্য সংখ্যা হচ্ছে 4, মানে এন এর ভ্যালু হচ্ছে 4। এন এর ভ্যালু যেহেতু 4, তাহলে পাওয়ার এ যেটা, সেটা কত হবে? 2 এর পাওয়ার n, বা 2 এর পাওয়ার হচ্ছে 4। 2 এর পাওয়ার 4 হলে কত হয়? 16। একটু ভেঙে যদি দেখাই বোঝার সুবিধার্থে, সেটা হচ্ছে 4টা 2 গুণফল হচ্ছে 16। তাহলে এটা আমাদের অ্যান্সার হচ্ছে ঘ। ঠিক আছে।